পরমাণু দেখো নি? পরমাণু কি আগে বলো তো দেখতে পাবে না দেখতে পাবে না? তা মাইক্রোস্কোপে দেখা যাবে। মাইক্রোস্কোপে যেটা দেখা যায় ওইটা কি আদৌ পরমাণুর স্ট্রাকচার? স্ট্রাকচারটা নাই, মানে ওইটা কি এরকম মাইক্রোস্কোপেতে ঠিক যেমন এরকম সার্কেল করে, মানে এটা নিউক্লিয়াস, এরকম সার্কেল করে ইলেকট্রন যেটা থাকে, এটা কি দেখতে পাওয়া যায়? হ্যাঁ, ধরো একটা যদি ইলেকট্রন থাকে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন নিউক্লিয়াসকে সার্কেল করে, মানে যেটা নরমালি পড়া হয় অ্যাকচুয়ালি, এরকম ভাবে কি থাকে? বা এটার কোনো ক্লিয়ার মানে ছবি রয়েছে না নেই? কারণ যেটা আমরা ছবিতে বইয়েতে পড়ছি ওই টোটালটাই কাল্পনিক, কিন্তু এইভাবে যে থাকে তার এক্সিস্টেন্স রয়েছে। বোঝা গেল? আচ্ছা, পরমাণু যেমন ধরো আমরা পদার্থের গঠনে আসছি, মানে পরমাণু যেমন ধরো আমি H2 লিখছি, H2 এটা মলিকুল না মৌল না পরমাণু? মৌল। আর পরমাণু কোনটা হবে? যদি আমি হাইড্রোজেন পরমাণু বলতে চাই তাহলে কি লিখবো? এটা হচ্ছে তোমার মৌল। আর পরমাণু কোনটা বলবে? যদি শুধু H লিখি তখন এটাকে পরমাণু বলবে, তাই তো? তো এই এই বেসিক জিনিসটা মাথায় রাখবে। এই পরমাণুটাকেই, এই পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন যেটা আছে সেটা, তার আগে প্রথমে আজকে হিস্টোরিটা বলবো। মানে হিস্টোরি বলতে যেমন ধরো যে অণু আর পরমাণুর সম্বন্ধে যে ধারণাটা, আমি এইটাকে বলছি অণু, বা আর এটাকে বলছি পরমাণু। মানে হাইড্রোজেন বা ধরো আমি Cl2 লিখলাম, এটা হচ্ছে তোমার মলিকুল বা অণু বলা হচ্ছে। আর যখন Cl বলছি তখন সেটা পরমাণু বলা হচ্ছে। মানে দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হচ্ছে, তাই তো? যেটা আগেও তোমরা ধরো 7-এ কি হচ্ছে সংকেত যৌগ এগুলো পড়েছো, কিভাবে সংকেত তৈরি করতে হয়। এবার দেখো এখানে যেটা আমরা যে অণু পরমাণুর ধারণা, আমরা একবারে 2500 বছর আগে যেটা ঘটেছে, মানে 2500 বছর আগে চিন্তা ভাবনা হয়েছে, এখন যেটা আমরা পড়ছি, মানে আমরা যদি 2500 বছর আগে ব্যাকে যাই, তখন যেরকম ভাবে মানে ধরো সায়েন্সের এক্সপেরিমেন্ট হতো, তখন যেই দার্শনিক চিন্তা ভাবনা করেছে, মানে বলছে যে 2500 বছর আগে প্রাচীন প্রাচীন গ্রিস দার্শনিক লিউকিপাস, মানে তোমাদের বইতে আছে দেখো লিউকিপাস, বইতে এই স্পেলিংটা আছে না অন্য স্পেলিং আছে? বইয়ের ফার্স্ট পেজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কি এর উচ্চারণটা বাংলাতে, ওইটা লিউসিপাস হয় অ্যাকচুয়ালি, সিই রয়েছে স্পেলিং এ। এবং তার ছাত্র ডেমোক্রিটাস বলেছেন যে পদার্থের অতি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, মানে প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যার যাকে আর ভাঙা যায় না। এটা ফার্স্ট বলেছে যে যাকে আর ভাঙা যায় না। ডেমোক্রিটাস এই কণার নাম দেন অ্যাটম বা অ্যাটোমোস বলে, ATOMOS, যেটাকে অ্যাটোমোস বলা হয়। গ্রিক ভাষায় অ্যাটোমোস মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না, ঠিক আছে? এই অ্যাটোমোস থেকে এসেছে অ্যাটম। লিউকিপাস আর ডেমোক্রিটাস কিন্তু পরমাণুর অস্তিত্বের কোনো প্রমাণ দেয়নি। এটা দেখো তোমাদের বইয়ের একদম বক্সের মধ্যে প্রথমে লেখা রয়েছে, তোমাদের বই থেকেই নেওয়া। বলছে তার মানে আমরা অ্যাটোমোস মানে কি জানলাম, যে পদার্থকে আর মানে পরমাণুকে আর ভাঙা যাচ্ছে না, মানে যেই পদার্থকে বা যেই বস্তুকে বা যাই বলো না কেন, যাকে আর ভাঙা যায় না, সেটাই হচ্ছে তোমার অ্যাটোমোস। সেই অ্যাটোমোস থেকেই আসছে তোমার অ্যাটম। এই দুটো সায়েন্টিস্টের নাম মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের
স্কুলের পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কে প্রথম অ্যাটমের নামকরণ করে, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ঠিক ওই টাইমে ধরো ভারতীয় দার্শনিক কোনাদো, তোমাদের বইতেও রয়েছে দেখবে, কোনাদো বলেছেন যে প্রত্যেক পদার্থের অতি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, মানে প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে পরমাণু বা অ্যাটম সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি। মানে এটা কত বছর আগে হচ্ছে? 2500 বছর আগে তখন এই চিন্তা ভাবনা হচ্ছে। তো সেইটার হওয়ার পরে এর পরের যেই মানে ধরো এই যে দুটো এয়ার বললাম, এখানে ধরো গ্রিস দার্শনিক আর হচ্ছে তোমার তার স্টুডেন্ট, এবং একই সময়ে ভারতীয় দার্শনিক কোনাদো বলেছেন যে প্রত্যেক পদার্থের অতি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, মানে প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। এখানেও বলছে যে প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্রতম কণা গঠিত, যাকে ভাঙা যায় না। মানে দুজনেই একই কথা বলছে। তো এরপরে আর এই এটা এটা তুমি এখনের সিচুয়েশন বলছি না, এখন যেটা আমরা বলছি মডার্নটা বলছি, মানে যেখানে পরমাণুকে মানে এখানে তোমার ডাল্টন চলে এসছে, বোর চলে এসছে, রাদারফোর্ড চলে এসছে, তারপর আমরা এখন জানছি। তবুও দেখবে এই যে ইয়ারটা আজ থেকে প্রায় 2500 বছর আগেকার, তখন এই চিন্তা ভাবনা হচ্ছে যে কোনো বস্তুকে বা কোনো যেইটাকে ভাঙা যায় না তাকেই বলা হচ্ছে অ্যাটমস। অ্যাটমস থেকেই আসছে তোমার অ্যাটম। সেম একই সময়ে ভারতীয় দার্শনিক কোনাদো বলেছেন যে প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। তো তারপর আর এর সম্বন্ধে কোনো তথ্য জানা যায় না। তারপরে ইয়ারটা এখানে আসছে যে 1660 খ্রিস্টাব্দ, মানে আজ থেকে কত বছর আগে হবে? 1660 হলে এখন ধরো 2025, তার মানে 500 বছর আগে, তাই তো? না কত বছর আগে হচ্ছে? 1660 খ্রিস্টাব্দ, মানে 500 বছর আগের কাছাকাছি ব্রিটেনে আইজাক নিউটন ও রবার্ট বয়েল, বয়েলের নাম শুনেছো? যেটাকে বয়েলস ল বলে, গ্যাসের ক্ষেত্রে আসে, একদিন হয়তো বলছিলাম। তো কল্পনা করেন যে 365 ক্যালকুলেশন করে বলে ওই 500 বছরই ধরো প্রায়। মানে রবার্ট বয়েল কল্পনা করলেন যে পদার্থ অতি ক্ষুদ্রতম কণার সমষ্টি। পরবর্তী প্রায় 100 বছরে ইউরোপে রাসায়নিকবিদেরা নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ফসফরাস সহ বেশ কিছু মৌল আবিষ্কার করে। বিভিন্ন মৌলের রাসায়নিক বিক্রিয়া নিয়ে পরীক্ষা চালাতে লাগলো, এবং পরীক্ষাগুলির মধ্যে বেশ কিছু মিলও আবিষ্কৃত হলো। মানে ধরো কিছু সিমিলার প্রপার্টি, যেমন ধরো এই 1660-এর তারও 100 বছর পরে তখন ইউরোপের মানে কেমিস্টরা তোমার হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ফসফরাস সহ বেশ কিছু মৌল আবিষ্কার করে, এবং বিভিন্ন মৌলের রাসায়নিক বিক্রিয়া নিয়ে পরীক্ষা চলতে লাগলো, এবং পরীক্ষাগুলির ধরন বেশ কিছু মিলও আবিষ্কৃত হলো। মানে ধরো সিমিলারিটি পেলো কিছু, এবং কিন্তু কেন এসব ঘটছে তার কোনো ব্যাখ্যা পাওয়া গেল না। মানে এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, এদের মধ্যে কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছি, মানে এই যে বলছে যে বিক্রিয়াগুলির ধরন বেশ কিছু মিলও পাওয়া গেল। মানে ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সবকটা কি গ্যাসিয়াস স্টেটে থাকে, তাহলে গ্যাসের প্রপার্টির সঙ্গে এদের কোনো রিয়াকশনে বা কোনো কিছু বেশ কিছু মিল বলছে, মানে পুরোপুরি মিল না, বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে। তো ওই মিল পাওয়া যাওয়ার পরেও নেক্সট যে পরমাণু যে স্ট্রাকচার বা পরমাণু ধারণা, এর সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়। তারপর কি হলো দেখো, তার মানে এখানে দেখো আজ থেকে 2500 বছর আগে চিন্তা ভাবনা হয়েছে, তারপরে 1660 সালে আবার চিন্তা ভাবনা হয়েছে, তার 100 বছর পরে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আসছে, তারপরে এই
মানে 1660-এর 100 বছর পরেও পরমাণুর ধারণা সম্বন্ধে কিছু জানা যায়নি। তারপরে কি বলছে, তারপরে আসছে তোমার ডাল্টন আসছে, মানে যেটা হচ্ছে 1808 খ্রিস্টাব্দ। 1800 মানে তারপরে, মানে 1660-এর পর 100 বছর, মানে 1760, মানে 1660-এর 200 বছর পরে, মানে এক একটা এই যে থিওরি, যেটা আমরা 4 লাইন 5 লাইন মুখস্থ করে মার্কস পেয়ে এসেছি, ধরো আমিও পেয়ে এসেছি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে একটা লাইন লিখতে, মানে চিন্তা ভাবনা করতে কয়েকশো বছর কাটছে, মানে মিনিমাম 100 বছর। মানে ফার্স্ট যেই ফার্স্ট আইডিয়া যখনই আসবে তার ড্রব্যাক থাকবেই, মানে যে কোনো জিনিস যখন ফার্স্ট কিছু আসে তার প্রচুর ড্রব্যাক থাকে, এবং তাকে যে আপডেট থাকে সে এগিয়ে যেতে পারে, আর যে আপডেট থাকে না সে সেই জায়গাতেই রয়ে যায়। যেমন ধরো জন ডাল্টন যেটা বলেছে যে গঠনের সময় সুনির্দিষ্ট বৈজ্ঞানিক মতবাদ ব্যক্ত করেন যা ডাল্টনের পরমাণুবাদ নামে খ্যাত। মানে ডাল্টনের পরমাণুবাদের নিচের মানে কিছু কনজামশন বলেছে, মানে কিছু থিওরি বলেছে যে প্রত্যেকটি মৌল, মানে আমি অ্যাকচুয়ালি এই যে 4টে পয়েন্ট লেখা রয়েছে, এই 4টে পয়েন্টই তো মানে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো, এর আবার ড্রব্যাকও রয়েছে, মানে কারণ এইটা অ্যাকসেপ্ট হয়নি, কারণ এখানে ফার্স্ট পয়েন্ট বলছে যে প্রত্যেকটি মৌল অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট দ্বারা গঠিত। অবিভাজ্য মানে জানো, যাকে আর ভাঙা যায় না, যেটাকে অ্যাটম, হ্যাঁ মানে যাকে আর তুমি ভাঙতে পারবে না, মানে মৌলের সব থেকে ক্ষুদ্রতম পদার্থই হচ্ছে পরমাণু, তাই তো? মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণা সেটা পরমাণু। এবার পরমাণুকেও আবার সাব ডিভাইড করা হচ্ছে, যেটাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মানে ডাল্টনের পরে এসেছে, মানে যেখানে তোমার রাদারফোর্ড এবং নিলস বোর যেটা বলছে পরমাণু স্ট্রাকচার নিয়ে। এবার দেখো এখানে কি বলছে যে প্রত্যেক মৌল অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলিকে বলা হয় পরমাণু। কোন রাসায়নিক প্রক্রিয়া দ্বারা পরমাণুগুলিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তার মানে এই পয়েন্টটা তুমি যদি পরীক্ষাতে না লেখো তোমাকে মার্কস দেবে না, কিন্তু ডাল্টনের পরমাণুবাদ পরীক্ষায় ক্লাস 8-এ মাস্ট আসবে, এবং 2 নাম্বারেরই আসবে, মানে একদম কি বলবো, কি আমিও যখন পড়েছি তখনও এসেছে, তোমরা এখন পড়ছো এখনো আসবে, যদি এই সিলেবাস চেঞ্জ না হয়, মানে ধরো এটা যদি 7 বা 6-এ যদি আর দিয়ে দেয়, মানে সিলেবাসটা যদি গ্র্যাজুয়েশন লেভেল থেকে যদি টেনে নিয়ে আসে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, তাহলে এটা হয়তো 7-এ চলে যাবে। কিন্তু যেহেতু তোমরা ফার্স্ট এই টপিকটা পাচ্ছ, এটা পরীক্ষায় মাস্ট আসবে। আবার তোমাদের ক্লাস 9-এ গিয়েও অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে বলা আছে, ঠিক আছে? আবার ক্লাস 10-এতে নেই, আবার 11-এ গিয়ে রয়েছে। তো সেখানে প্রত্যেকটি মৌল অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। ওই ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। মানে কোন রাসায়নিক প্রক্রিয়া দ্বারা পরমাণুগুলিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একই মৌলের সমস্ত পরমাণু একই ধর্ম ও ওজন বিশিষ্ট হয়। যেমন বলছে যে অক্সিজেনের সমস্ত পরমাণুর ধর্ম ওজন একই রকম হয়, আবার সোডিয়ামের প্রত্যেকটি পরমাণুর ধর্ম ও ওজন একই রকম হয়। আচ্ছা, অক্সিজেন মানে তো অক্সিজেনই বোঝাবে, তাই তো? এখানে যে লাইনটা বলছে এটা একদম যেটা ডাল্টন পরমাণুবাদ যেটা বলেছে সেটাই এখানে লেখা রয়েছে। বলছে একই মৌলের সমস্ত পরমাণু একই ধর্ম ওজন বিশিষ্ট হবে, মানে অক্সিজেনের সমস্ত পরমাণু, মানে অক্সিজেনের সমস্ত পরমাণু হ্যাঁ, না না না, অক্সিজেনের 3টে পরমাণু আছে, যেটা না না ওজন না, ওর তো মোলার মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা আইসোটোপ বলবো পরবর্তীকালে, যেটাই হবে এই পয়েন্টটার মেন ডিফেক্ট, মানে মেন ড্রব্যাক যেটা আসবে, যে একই মৌলের সমস্ত পরমাণু একই ধর্ম ওজন বিশিষ্ট হয়। সেই জন্য এখানে অক্সিজেনের সমস্ত পরমাণু, আমার কোশ্চেনটা হচ্ছে যে অক্সিজেনের সমস্ত পরমাণু কথাটা কেন বলছে? তার মানে অক্সিজেনের আরো পরমাণু আছে যেটা ওজন না, কিন্তু হ্যাঁ আইসোটোপটা হবে, মানে 16, 17, 18
আমরা নর্মালি যেটা অক্সিজেন বলতে বুঝি সেটা হচ্ছে যার অ্যাটমিক ওয়েট 16, এছাড়াও 17, 18 আছে। যেমন হাইড্রোজেনের, আচ্ছা হেভি ওয়াটারের নাম শুনেছো, ভারী জল। আর ডয়টোরিয়ামের নাম শুনেছো? যেমন ধরো এটা বলবো, যেমন এখানে হাইড্রোজেনের 1 মানে যার অ্যাটমিক ওয়েট ও অ্যাটমিক মাস একই, সেইটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন। আবার হাইড্রোজেনের সঙ্গে 2 1 যখন হচ্ছে তখন সেইটা ডয়টোরিয়াম হয়ে যাচ্ছে, আর যখন 3 1 হচ্ছে সেটা ট্রাইটেনিয়াম হয়ে যাচ্ছে বা ট্রাইটেনিয়ামও বলতে পারো। এই যে যখন H2 1 হচ্ছে, এরা পরস্পরের আইসোটোপ, এদের অ্যাটমিক নাম্বারটা, এটা পরে আবার বলবো, অ্যাটমিক নাম্বারটা যখন সেম থাকে আর অ্যাটমিক ওয়েটটা যখন ডিফারেন্ট থাকে তখনই তারা আইসোটোপ হয়। আইসোটোপ এই ক্লাসেই বলবো, এই ক্লাসে না পরের ক্লাসে বলবো। কিন্তু এইটা হচ্ছে তোমার হেভি ওয়াটার। এখানেও ঠিক আমি অক্সিজেনের ক্ষেত্রে বলছিলাম, অক্সিজেনেরও 16, 17, 18 রয়েছে, মানে O16, O17, O18 আছে। এগুলোর স্পেসিফিক নাম নেই, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে স্পেসিফিক নাম আছে। না, আর কোনো এলিমেন্টের নেই, কারণ হাইড্রোজেনের বলা হাইড্রোজেন, ডয়টোরিয়াম, টয়টোরিয়াম। তো ডয়টোরিয়াম যেটাকে আমরা H2O বলছি, যেমন ওয়াটারকে যখন লিখছি H2O লিখছি, আর ভারী জল সেটা হচ্ছে D2O, এটাকে বলা হয় হেভি ওয়াটার। হেভি ওয়াটার বা ভারী জল, এটা পরবর্তীকালে আবার আসবে, কোনো মানে তোমার 10-এর মধ্যে আসবে না, মানে আপ টু 10 পর্যন্ত আসবে না, আবার 11-এ গিয়ে আসবে, যদি 11-এর চ্যাপ্টার হাইড্রোজেন, যেমন এনসিইআরটি সিলেবাস বাদ দিয়ে দিয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও বাদ দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তোমার লকডাউনের পর রিডিউসড হয়েছে সিলেবাসটা। আবার যদি সিলেবাসকে মডিফাই করে তাহলে বা অ্যাড করে তাহলে আবার পড়তে পারবে, নাহলে হাইড্রোজেনটা টোটালটাই বাদ হয়ে চলে যাবে। মানে বুঝতে পারলে না? হাইড্রোজেন ক্লাস 10-এতে আছে অল্প, কিন্তু টোটালটা রিডিউস সিলেবাসের মধ্যেই আছে। যাকে যদি পাও তো ভালো, না পেলে বাদ হয়ে যাবে। মানে এই যে লাস্ট লকডাউনের পর থেকে যা সবকিছু হচ্ছে, অনেক স্টুডেন্ট অনেক কিছু টপিক না পড়েই এগিয়ে যাচ্ছে মোটামুটি, কারণ রিডিউস সিলেবাসটাকে গভর্নমেন্ট আর আপডেট করেনি, যেহেতু লকডাউন নেই, যে রিডিউস সিলেবাসটাকে আগের সিলেবাসটাকে নিয়ে আসা করা উচিত, বা ওই সিলেবাসটাকে লোয়ার ক্লাসে অ্যাড করে দেওয়া উচিত, সেটা আর আপডেট করে। যা চলছে সেই রিডিউস সিলেবাসই রয়েছে। তো এইটা গেল তোমার ডয়টোরিয়াম, যেটাকে হেভি ওয়াটার বলা হচ্ছে। মানে হেভি ওয়াটার মানে যেমন ওয়াটারকে H2O বলছো, ভারী জলকে বলবে D2O। দুটোর মধ্যে রিঅ্যাক্টিভিটি ডয়টোরিয়াম মোস্ট রিঅ্যাক্টিভ হাইড্রোজেনের থেকে, কিন্তু তোমার ডয়টোরিয়ামটার ইউজ খুব কম, সব জায়গায় ইউজ করবে না, কিন্তু জল ওয়াটারকে যেমন যে জায়গায় ইউজ করা হয় সেখানেও ডয়টোরিয়াম ইউজ করতে পারো। মানে এরকম পরবর্তীকালে ক্লাস 12-এ বা 11-এ গিয়ে এই ওয়াটার যেখানে কোনো রিডাকশন বা কোনো অক্সিডেশন রিয়াকশনের ভেতরে, অক্সিডেশন না রিডাকশনের ভেতরেই আসবে, সেখানে তুমি ডয়টোরিয়াম দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবে। মানে এরকম অনেক রিয়াকশন আছে যেটা মানে ওয়াটারের বদলে D2O দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যেখানে হাইড্রোজেন অ্যাড হওয়ার কথা সেখানে ডয়টোরিয়াম অ্যাড হয়ে যাচ্ছে। তো এইটা একই কাজ করতে পারবে। হ্যাঁ পারবে, কিন্তু ডয়টোরিয়ামের রিঅ্যাক্টিভিটি বেশি। মানে তুমি ধরো যেইটা জল নর্মাল টেম্পারেচারে রিয়াক্ট করে না, সেখানে ডয়টোরিয়াম রিয়াক্ট করে যাবে, রিঅ্যাক্টিভিটি বেশি হওয়ার জন্য, মানে সক্রিয়তা বেশি হওয়ার জন্য। এটা গেল তোমার, এই পয়েন্টে ছিলাম যে অক্সিজেনের সমস্ত পরমাণুর ধর্ম ওজন একই রকম হবে, আবার সোডিয়ামের প্রত্যেকটি পরমাণুর ধর্ম ওজন একই রকম হবে। এবার বলছে
তাহলে আমরা কোন পয়েন্টে ছিলাম, যে একই মৌলের সমস্ত পরমাণু একই ধর্ম ও ওজন বিশিষ্ট হয়। থার্ড পয়েন্ট যেটা আছে, যে বিভিন্ন মৌলের পরমাণু বিভিন্ন ধর্ম ও ওজন বিশিষ্ট হয়। মানে মৌলের, ধরো এটা আইসোবার আসবে, মানে যখনই আইসোবার আবিষ্কার হয় এই পয়েন্টটা ভুল প্রমাণিত হয়। যেমন এই যে 2 নম্বর পয়েন্টটা ছিল যেটা, এখানে তোমার আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে এই লাইনটা তোমার অ্যাকসেপ্ট হয়নি, যে এই লাইনটা রং বলা হয়। তার মানে বিভিন্ন মৌলের পরমাণুর ধর্ম ও ওজন, মানে বিভিন্ন মৌলের পরমাণুর ধর্ম ও ওজন বিভিন্ন হবে। মানে যেমন বলছে যে নাইট্রোজেন পরমাণুগুলোর ধর্ম বা ওজন যা হবে, অক্সিজেন পরমাণুগুলোর ধর্ম ওজন তার থেকে ভিন্ন হবে। এটা নাইট্রোজেন অক্সিজেন দিয়ে বলেছে। মানে যখন আইসোবার আসবে, এখানে যেমন আইসোটোপের ক্ষেত্রে এই নিচের গুলো মানে অ্যাটমিক নাম্বার গুলো ইকুয়াল ছিল, আর আইসোবারের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট গুলো মানে ভর সংখ্যাটা ইকুয়াল হবে। যেমন আসবে ক্যালসিয়াম আসবে, আর্গন আসবে, দুজনেরই তোমার অ্যাটমিক ওয়েট 40, ওদের রিঅ্যাক্টিভিটি ডিফারেন্ট কিন্তু ভর সংখ্যাটা সেম হয়ে থাকে। সেই জন্য এখানে বলছে যে ধর্ম ও ওজন ভিন্ন হবে, মানে আলাদা হবে। কিন্তু আইসোবার আবিষ্কারের পরে যে ভিন্ন মৌলের ধর্ম ও ওজন একই হবে। বোঝা গেল না? বুঝতে পারলেন? এবার বলছে যে যখনই কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডে জল দিয়ে দিলে, তো ওর একটা সল্ট তৈরি হলো। এবার ধরো তুমি কোনো রিয়াকশনে, যেমন কার্বন আর অক্সিজেন কে হাই টেম্পারেচারে বা হাই ইলেকট্রিক কারেন্ট পাস করার, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে। মানে তুমি বলছো যে কার্বন আর অক্সিজেন গ্যাসিয়াস স্টেটে রয়েছে, কার্বন তোমার নর্মাল স্টেটে রয়েছে, মানে সলিড ফর্মে রয়েছে। তার মানে দুটোর মধ্যে যেই অক্সিজেন পাস করাচ্ছ, আচ্ছা কার্বন আর অক্সিজেন কখন রিয়াক্ট করবে বলতে পারবে? কার্বন আর অক্সিজেন কখন রিয়াক্ট করবে? সিম্পল কথা কিন্তু, বলো বলো। আরে কোনো কিছু জিনিসকে বার্ন করলেই তো কার্বন ডাই অক্সাইড হবে, মানে জ্বালিয়ে দিলেই তো কার্বন ডাই অক্সাইড হবে। কার্বন মানে কি? কয়লা যেটাকে বলা হচ্ছে কোক। তো ওইটাকে জ্বালিয়ে দিলেই তো হচ্ছে তোমার অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট হচ্ছে। তাহলে এত ভাবনা করার চিন্তা ছিল না। কার্বন আর অক্সিজেন তুমি শুধু সি ভাবছো কেন? কার্বন মানেই হচ্ছে তোমার হচ্ছে নর্মালি কোক বলতে পারো, বা যেটাকে কয়লা বলা হয় বাংলাতে, বা কোল বলতে পারো, বা নর্মালি যে কোনো জিনিসকে জ্বালালেই সেখানে কার্বন আর অক্সিজেন রিয়াক্ট করে কার্বন ডাই অক্সাইড হবে, যেটাকে কম্বাসন রিয়াকশন বলা হচ্ছে, তাই তো, দহন বলা হচ্ছে যেটা। তার মানে যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে কে অংশগ্রহণ করছে? পরমাণু করে না মৌল করে না যৌগ করে? হ্যাঁ, পরমাণুর মধ্যে যে আউটার মোস্টের যে ইলেকট্রন থাকে, মানে বহিঃস্থ কক্ষের যে ইলেকট্রন থাকে, সেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার এখানে বলছে রাসায়নিক বিক্রিয়ায় মৌলিক পদার্থের পরমাণুগুলো পরস্পরের পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। যেমন 1:2, 1:3, 2:3 যুক্ত হয়ে যৌগ গঠন করে। যেহেতু পরমাণু অবিভাজ্য, সেই জন্য কখনোই ভগ্নাংশে যুক্ত হয় না। যেমন কার্বন ডাই অক্সাইড যৌগের কার্বন আর অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত হচ্ছে 2:1, মানে 1:2। তো এই অনুপাতে এরা থাকে, তো এরা কখনো ভগ্নাংশে তোমার রাসায়নিক বিক্রিয়ায় বা যৌগ গঠন করবে না। কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি তো এটা ঘটে না। রাসায়নিক বিক্রিয়ায় সবসময় বহিঃস্থ কক্ষের ইলেকট্রনই অংশগ্রহণ করে, কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াস বা প্রোটন যেটা বলা হয়, সে অংশগ্রহণ করে না। তাহলে এই লাইনটাও পরবর্তীকালে ভুল আসবে। মানে এই লাইনটা যে ডাল্টন যে থিওরিটা বললো, তাহলে টোটালটাই ভুল বললো।
তাই তো মনে হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এইটা পড়ার কি দরকার ছিল? না না, ওইটা তো পড়ার বিষয় হয়ে গেল। ধরো তুমি চিন্তা করছো যে ডাল্টনের সমস্ত তথ্যগুলোই যদি ভুল হয়, তাহলে ডাল্টনের কাজটা কি হলো, মানে এই টাইমে 1808 সালে, তাহলে ডাল্টনের রোলটা কি হলো? সবাই বলো। হ্যাঁ, মানে এ যদি ভুলগুলো না করতো, এ যদি প্রথমেই ঠিক বলে দিত, তাহলে আর পরের চিন্তা ভাবনাগুলো আরো এক্সপান্ড হতো না, যেটা মানে সায়েন্টিস্টরা আর এই ব্যাপারটা নিয়ে ভাবতো না। এ ভুল বলেছিল বলেই একে চ্যালেঞ্জ করে আরো সায়েন্টিস্ট এর উপরে কাজ করেছে। বোঝা গেল? তো সেই জন্যই এ ভুল করেছিল বলেই পরবর্তীকালে ঠিক হয়েছে। সেই জন্য যখনই মানে পড়াশোনা করবে, যে একবারে যে জিনিসটা হচ্ছে না, তাকে বারবার চেষ্টা করো। আজ না হলেও দুদিন পরে ঠিক মনে থাকবে ওই জিনিসটা। মানে করে ধরো কোনো জিনিস তোমাদের মুখস্থ হচ্ছে না, এখন ধরো তোমাদের ক্লাস 8, খুব বেশি চাপ নেই, কিন্তু হচ্ছে পরবর্তীকালে যত তোমার ক্লাস বাড়বে চাপ বাড়বে। তো তখন কোনো জিনিস যদি মুখস্থ না হয় বা মনে থাকছে না, তখন সব থেকে ভালো উপায় হচ্ছে কোনো জিনিসকে 10 বার পড়ো বা 10 বার লেখো। ধরো কোনো জিনিস একদমই তোমার মানে তুমি ধরো বুঝতে পারছো না, না বুঝে মুখস্থ আর একটা বুঝে মুখস্থ, দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে কোনো জিনিসকে 10 বার পড়ো আর 10 বার লেখো, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে। মানে এখন ধরো ক্লাস 8-এ আশা করছি কোনো কিছু জিনিস বা কোনো কিছুর লাইন মুখস্থ করতে একমাত্র হিস্ট্রি বাদে। হিস্ট্রি সবার ভালো লাগে না ভালো লাগে না? কারণ ওতে টানা মুখস্থ করতে হবে, ওতে আর কোনো উপায় নেই, সেকেন্ড অপশন কোনো নেই। হুম হুম। কেন, বেঙ্গলি তো তো সাহিত্যের জিনিস। হুম। হ্যাঁ, না ও গল্পটা পড়ে নিলেই তো হলো, এখনের গল্প তো অনেক ছোট ছোট। তো না, বাংলাতেও ধরো যদি কেউ যদি ঠিকঠাক মানে ধরো যদি না স্কুলের টিচার বা তোমার এমনি ধরো আমরা বাংলা ভাষা জানি, কিন্তু বাংলা ভাষার যেই ওই ব্যাকরণ গুলো, ওটা ঠিকঠাক জানলেই তাহলে বাংলা সহজ হয়ে যায়। কারণ তাছাড়া এমনি স্টোরি থেকে ডাইরেক্ট সিন আনসিন টাইপের কোশ্চেন আসে। যাকে আর্টসের সাবজেক্ট মোটামুটি ম্যাক্সিমাম টাইম মুখস্থ ওপর দিয়েই চলবে, শুধু জিওগ্রাফিটা একটু বোঝার থাকে, মানে কিছু কিছু পার্ট। তাহলে আমরা এই ডাল্টনের পড়া অনুবাদটা কেন পড়ছি, যে আমরা এই পরমাণু সম্বন্ধে ইনিশিয়াল মানে প্রথম যেই ধারণাটা সেটা ডাল্টনই দিয়েছিল। মানে প্রথমে যেইটাই অ্যাটমোস ফর্ম বলেছিল, যেটা তোমার 2500 বছর আগে, তখন শুধু একটাই কথা বেশি যে এমন কিছু পদার্থ আছে বা এমন কিছু আছে যাকে আর ভাঙা যাচ্ছে না, সেখান থেকে এসেছে অ্যাটমোস। সেই অ্যাটমোস থেকেই হচ্ছে তোমার অ্যাটম। বোঝা গেল? তো এটা গেল ডাল্টনের পরমাণুবাদ। এবার ডাল্টনের পরমাণুবাদ এই পর্যন্ত এইটা থাক। এরপরে আমরা চলে যাব পরমাণুর উপাদান। ডাল্টনের পরমাণুবাদের ড্রব্যাকটা তোমার ঠিক রাদারফোর্ড নিলস বোরের আগে বলবো। যদি বোর মডেল তোমাদের সিলেবাসে মনে হচ্ছে নেই, বোর মডেল কি আছে সিলেবাস ক্লাস? না না, সিলেবাসে নেই, কারণ দেখো এইটার বলতে আরম্ভ করলে অনেক দূর যাওয়া যায়, কারণ এইটা হচ্ছে কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে এই পরমাণুর গঠন কেউ যদি ঠিকঠাক না জানে, হয়তো সে হয়তো অন্য টপিক খুব ভালো জানে, কিন্তু পরমাণুর গঠন জানে না। এই চ্যাপ্টারটা থেকে নিটে বা যেই মেনে বলো বা যেই অ্যাডভান্সে বলো,
নিটেতে তোমার এখান থেকে দুটো কোশ্চেন মাস্ট আসবে, মানে প্রত্যেক বছর, এক বছর না, প্রত্যেক বছর দুটো কোশ্চেন আসবে। যেমন এবছর নিট অনলাইন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, মানে লাস্ট নোটিফিকেশন হচ্ছে তোমার অফলাইনেই, মানে খাতা পেনেতেই হবে, ওএমআর সিটের ওপরেই হবে। তো যেটা এনটিএ যেটা রিলিজ করেছে, আশা করছি তোমাদেরটা তোমরা যখন নিট দেবে তখন অনলাইন হতেই হবে, কারণ এবছরও নিটেতে তোমার ওই যা কিছু ঘটবে, মানে এখানে অনেক কিছু পলিটিক্স এর ব্যাপার রয়েছে, সেগুলো না জানলেও হবে। মোটামুটি তোমরা যখন দেবে তোমাদের অনলাইনেতেই হবে, মানে যেমন জেই মেনের পরীক্ষাটা হয়, কারণ নিট চেঞ্জ হবে, কারণ এনটিএ ম্যাক্সিমাম পরীক্ষা কম্পিউটার বেসড হয়ে গেছে, শুধু নিটটাই অফলাইন রয়েছে। মানে এনটিএ যতগুলো পরীক্ষা কন্ডাক্ট করে মানে অল ওভার ইন্ডিয়াতে সব পরীক্ষাই কম্পিউটার বেস। যাকে যা হবে পরে দেখা যাবে। এখানে দেখো পরমাণুর উপাদান বলছে আধুনিক বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রমাণিত পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা নয়, সব পরমাণু আরো অনেক ছোট ছোট কণা দিয়ে গঠিত, মানে যেটাকে ডিভাইসেবল বলা যায় না, মানে পরমাণু ইজ নট এ ডিভাইসেবল, মানে যাকে তুমি ভাঙতে পারছো, মানে যেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রোজেস্টেরন, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়াও আরো 6খানা রয়েছে। তো সেগুলো এখন জানার দরকার নেই, জাস্ট শুধু ইলেকট্রন প্রোটন এইগুলো জানতে হবে। আচ্ছা ইলেকট্রন কেউ দেখেছো? ইলেকট্রন বলার আগে বলি, আমি আগে ইলেকট্রন মানে হচ্ছে তোমার এই লাইনটা মনে রাখো, নেগেটিভ আধানযুক্ত কণা তাকে বলা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল পার্টিকেল অফ অ্যাটম, অ্যাটমের তোমার ফান্ডামেন্টাল পার্টিকেল হবে তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন, ঠিক আছে, সেটা হবে তোমার অ্যাটমের ফান্ডামেন্টাল পার্টিকেল, মানে ফান্ডামেন্টাল পার্টিকেল বা আদি কণা যেটাকে বলা হচ্ছে। তো এখানে যেটা ইলেকট্রন বলছি, ইলেকট্রন মানেই তোমার নেগেটিভলি, মানে নেগেটিভ আধানযুক্ত, মানে ঋণাত্মক আধানযুক্ত কণা, যেটা আবিষ্কার করে তোমার জে থমসন। এটা এমসিকিউ কোশ্চেন কিন্তু না একটা, তোমাদের যত এমসিকিউ কোশ্চেন বইয়েতে আছে বা তোমার কাছে যত সহায়িকা বই বা যত আদার্স রাইটারের বই আছে, ম্যাক্সিমাম কোশ্চেন সব এনসিইআরটি কোশ্চেনকেই বাংলা করে দেওয়া আছে। মানে আমি তোমাদের ধরো ক্লাস 8 এর যা দেখতে পাচ্ছি, টোটাল আমি এনসিইআরটি এই ক্লাস 8 এর যেটা পড়িয়েছি তোমাদের বাংলাতে, সেটা শুধু কনভার্ট করে দেওয়া আছে। ম্যাথসের ক্ষেত্রে অনেক ঝুড়ি ঝুড়ি ম্যাথ রয়েছে, মানে 8এও দেখছি, 9এও দেখছি, 10এও দেখছি, ঠিক আছে। তো তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইটাতেই সব থেকে ভালো দেওয়া আছে আদার্স রাইটারের বই ছাড়া। আদার্স রাইটার তোমাদের বইয়ের যেই লাইনগুলো লেখা রয়েছে, বিশেষ করে তোমাদের ম্যাথস বইটা যথেষ্ট ভালো লেখা রয়েছে, ঠিক আছে। যাকে তার মানে আমরা এখানে ইলেকট্রন কে আবিষ্কার করেছে, জে থমসন। এবার বলছে যে আমার এখানে কোশ্চেন ইলেকট্রন জিনিসটা কি, তুমি বলছো নেগেটিভলি আধানযুক্ত, মানে ঋণাত্মক আধানযুক্ত কণা। তুমি কি ইলেকট্রন বাড়িতে দেখেছো? হ্যাঁ কি না? কেউই দেখোনি? ইলেকট্রন কি বাড়িতে রয়েছে না নেই? ইলেকট্রন বাড়িতে নেই? ইলেকট্রন আছে না নেই বাড়িতে? তো যে লাইটটা জ্বলছে, ওখানে কারেন্ট আসছে তো। হ্যাঁ মানে আমরা আছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা বুঝতে পারছি, তার মানে আমাদের বাড়িতে ইলেকট্রন রয়েছে। হ্যাঁ প্রত্যেকটা পদার্থের মধ্যেই রয়েছে, কারণ পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু, আর পরমাণুকে ভাঙলেই তুমি পাচ্ছ ইলেকট্রন। কিন্তু নর্মালি যেটা আমরা ডাইরেক্ট ইলেকট্রন আছে বলে বুঝতে পারবো, যেটা হচ্ছে কারেন্টের ফ্লো,
যার যার মাধ্যমে হ্যাঁ 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 ফ্রি ইলেকট্রনও থাকবে। কারেন্টে এমনি কারেন্টের ওয়্যারের মধ্যে ফ্রি ইলেকট্রন নেই, মানে যখন তুমি ইলেকট্রোলাইসিস করলে ফ্রি ইলেকট্রন পাবে, যেমন ওয়াটারের মধ্যে পাবে, কারণ ওয়াটার। আচ্ছা আগে বলো, ওয়াটার দেখেছো তো? এটা ক্লাস 8-এরই কোশ্চেন। হচ্ছে কি বলে, মানে এটা অন্য টপিক হয়ে যাচ্ছে, তোমাদের এখানে রয়েছে ওই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে রয়েছে যে ওয়াটার কত টাইপের ওয়াটার দেখেছো? একটা হচ্ছে যেটা আমরা খাচ্ছি, ওইটা কি ডিস্টিল ওয়াটার? না ডিস্টিল ওয়াটার না, মানে আমার যেটা বক্তব্য হচ্ছে যেই জলটা খাচ্ছি আর যেটা ডিস্টিল ওয়াটার, দুটোর ডিস্টিল ওয়াটার মানে হচ্ছে ওটাকে বাংলায় কি বলে, পাতিত জল না কি? হ্যাঁ, তো দুটো জলের মধ্যে পার্থক্য কি? যেই জলটা আমরা খাচ্ছি নর্মাল জল, আর একটা ডিস্টিল ওয়াটার, বা ধরো অ্যাকোয়াগার্ডের জল, বা তোমার ওই ওইটাকে কি বলে, আরো যে অ্যাকোয়া ফাইন টাইন যা সব রয়েছে সেই জল। হ্যাঁ আরো যারা যেগুলো ছোট ছোট বোতলে জল বিক্রি হয় না, হ্যাঁ হ্যাঁ বিসিলারি অমুক তমুক যেসব নাম রয়েছে। ডিস্টিল ওয়াটারে সল্ট থাকে না। আচ্ছা ডিস্টিল ওয়াটার কি ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করবে? বলো বলো, শিওর না? আচ্ছা এই মাত্র বললে না ফ্রি ইলেকট্রনের ব্যাপার, একজন তো বললে ফ্রি ইলেকট্রন থাকে, তো ফ্রি ইলেকট্রন কোথায় থাকে? তার ভেতর যদি আয়ন থাকে তবেই ফ্রি ইলেকট্রন থাকবে। এবার ফ্রি ইলেকট্রন থাকলে তবেই ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করবে। এইমাত্র অজমি বলল যে ডিস্টিল ওয়াটারের মধ্যে সল্ট থাকে। সল্ট কখন হয়? সল্ট হচ্ছে তোমার দুটো অপোজিট আয়নের অ্যাট্রাকশনে হয়, মানে সিম্পল কথা অনুসারে দেখলে, আমি ক্যাটায়ন অ্যানায়ন সেটাতে যাচ্ছি না, দুটো অপোজিট আয়ন অ্যাড হলেই, যেমন সোডিয়াম ক্লোরাইড Na+Cl-, দুটো অপোজিটলি চার্জ থাকলে তবেই তোমার কি হয়ে যাচ্ছে, সল্ট হচ্ছে। সল্ট থাকলেই তবেই তুমি ফ্রি ইলেকট্রন পাবে, মানে যার যেটার মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকবে বা সেখানেই তুমি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন পাবে, কারণ ওই ক্যাটায়ন আর অ্যানায়নটাই ওটাই তোমার ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্টে হেল্প করবে। যদি ডিস্টিল ওয়াটারের মধ্যে সল্ট না থাকে তাহলে ডিস্টিল ওয়াটার কি ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করবে? মানে পাতিত জল করবে না, কারণ ডিস্টিল ওয়াটারে, তার মানে কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে, মানে কোশ্চেনটা জিজ্ঞেস করবে পাতিত জল কেন তড়িৎ পরিবহনে অক্ষম, বা আরো অন্যরকম ভাবে ঘুরিয়ে বলতে পারে, মানে কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডিস্টিল ওয়াটার ইজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, এটা এনসিইআরটিরই কোশ্চেন। তো তোমার অ্যান্সার হবে ডিস্টিল ওয়াটারে কোনো সল্ট নেই, মানে ডিস্টিল ওয়াটারের মধ্যে ডিস্টিল ওয়াটার ছাড়া অন্য কোনো দ্রবণ বা লবণ মিক্সড নেই, কিন্তু নর্মাল জলেতে তোমার সল্ট মিক্সড রয়েছে। আচ্ছা ডিস্টিল ওয়াটার কোনোদিন খেয়েছো না খাওনি? হ্যাঁ তাহলে যখনই টেস্ট নেই, টেস্টের কারণটা কি, যে নর্মাল জলেতে টেস্ট আছে। আচ্ছা অ্যাকোয়াগার্ডের জলেতে টেস্ট আছে? হ্যাঁ তো অ্যাকোয়াগার্ডের জল আর ডিস্টিল ওয়াটার দুটো কি এক হবে? হ্যাঁ অনেক মিনারেলস থাকে, তার মানে আমরা যেই, মানে ডাক্তার দেখবে যখনই কোনো ডায়রিয়া বা আদার্স কোনো পেটের গন্ডগোল হয় বলে যে ফোটানা জল খেতে, মানে আমার কোশ্চেনটা হচ্ছে আমরা বাড়িতে ডিস্টিল ওয়াটার পাবো কি করে? ডিস্টিল ওয়াটার পেতে গেলে আমাকে ওই সল্ট গুলোকে হাঁটাতে হবে, মানে দূর করতে হবে। হ্যাঁ মানে নর্মাল জলকে তুমি যদি
100°C উষ্ণতায় বয়েল করো। আচ্ছা 100°C উষ্ণতা কি কম উষ্ণতা? তার মানে 100°C মানে এই নেচারে বিশাল টেম্পারেচার ওইটা, মানে তুমি গরম জলে হাত দিলে সঙ্গে সঙ্গে ছ্যাঁকা লেগে যায়। তো ওই টেম্পারেচারে যে কোনো নর্মাল আমাদের যে পরিবেশে যা জীবাণু অজীবাণু যা রয়েছে ওই 100°C টেম্পারেচারে সব আউট হয়ে যাবে, মানে কেউ আর ওদের অ্যাক্টিভিটিটা সক্রিয় হবে না, মানে অ্যাক্টিভিটি আর থাকবে না, মানে যা সল্ট আছে সেও তোমার বেরিয়ে যাবে, বা আদার্স কোনো জীবাণু যদিও থাকে সেটাও বেরিয়ে যাবে। তার মানে যখনই দেখবে ডাক্তার বলে যে পেটের গন্ডগোলেতে জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে, তার কারণ হচ্ছে যে তোমার ওই জলেতে কোনো সল্ট মিক্স থাকে না, এবং সেই কারণের জন্য কোনো সল্ট মিক্স না থাকার জন্য ওই জলের কোনো টেস্টও থাকে না। বোঝা গেল? তো কোশ্চেনটা এখানে ছিল যে ইলেকট্রন আমরা বাড়িতে কিভাবে আছে বলে বুঝতে পারে, মানে না চোখে দেখে। হ্যাঁ, সব পদার্থের মধ্যেই তোমার ইলেকট্রন আছে, মানে যেহেতু পদার্থকে সব থেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু পদার্থের, এবং পরমাণুকে ডিসোসিয়েট করলে মানে ভেঙে দিলে সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রোজেস্টেরন আরো কিছু তুমি পাচ্ছ, মেসন, তো এগুলো পরপর এখনো 5-6খানা রয়েছে। এখন এই মুহূর্তে মনে রাখার দরকার নেই, বা ক্লাস 8-এও মনে রাখার দরকার নেই, ক্লাস 9-এ গিয়ে আবার আসবে। তো ইলেকট্রন আমরা ডিসকভার কিভাবে করব, মানে ইলেকট্রন পাবো কি করে? কেউ কারো কিছু আইডিয়া রয়েছে? দেখো এখানে এইটা একটা আমি এখানে দেখিয়েছি যে ক্যাথোড রে টিউব, মানে এটা একটা ডিসচার্জ টিউব, বাংলাতে ডিসচার্জ টিউবকে বলা হবে আধানযুক্ত নল যা কিছু। এখানে দুটো ইলেকট্রোড আছে। ইলেকট্রোড বলতে, আচ্ছা এইটা যে এরকম ভাবে যেটা লেখা হচ্ছে যে একটা ছোট আর একটা বড়, তো এইটাকে দিয়ে আমরা ইলেকট্রিসিটিতে পরে ফিজিক্সেতে পড়বো যে আমরা এটাকে সেল হিসাবে বলবো। আচ্ছা সেল দেখেছো? কোনটা, কি সেল দেখেছো? আরে সেল সেল ব্যাটারি, টর্চের যে ব্যাটারি যেটা, ওটাই তো সেল। হ্যাঁ, তো ওইটা প্রাইমারি সেকেন্ডারি টারসারি কোথা থেকে আসে? হ্যাঁ, নর্মাল নর্মাল তোমাকে কিছু যদি বলে সেল দেখেছো কিনা, তোমার উত্তর হবে যে ব্যাটারি, ঘড়ির ব্যাটারি বলতে পারো, টর্চের ব্যাটারি বলতে পারো, বা গাড়ির ব্যাটারি বলতে পারো, যা খুশি, নর্মালি এমনি পেন্সিল ব্যাটারি। তো এই এর দুটো, কোনটা পজিটিভ ইন কোনটা নেগেটিভ ইন, যেইটা হবে তোমার ছোট সেটা হচ্ছে তোমার নেগেটিভলিটি, আর যেইটা বড় সেটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ। তার মানে আমার এখানে হাই ভোল্টেজ ইলেকট্রিক সোর্স নেওয়া হয়েছে, যার ভেতর একটা নেগেটিভ ইন্ডের সঙ্গে একটা ইলেকট্রোড জুড়ে আছে। মানে ইলেকট্রোড বলতে মানে তড়িৎদ্বার, যেটা বাংলায় তড়িৎদ্বার বলতে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক আধানের সঙ্গে যেই ধাতব রডটা যুক্ত থাকে তাকেই তড়িৎদ্বার বলে। তো তড়িৎদ্বারের এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা অ্যানোড। নর্মালি পরে যখন তড়িৎ বিশ্লেষণ বা ফিজিক্সেও আসবে, আবার কেমিস্ট্রিতেও আসবে, যে তোমার যেটা পজিটিভলি চার্জ, মানে ক্যাথোডে যায় ক্যাটায়ন, অ্যানোডে যায় অ্যানায়ন, এটা নর্মাল নলেজ। তো এখানে যেটা বলছি যে তোমার নেগেটিভ ইন্ডের সঙ্গে ক্যাথোড অ্যাটাচ আছে, আর পজিটিভ ইন্ডের সঙ্গে অ্যানোড অ্যাটাচ আছে। এবার এখানে কোশ্চেন, ক্যাথোডে ক্যাটায়ন কেন যায়, অ্যানোডে অ্যানায়ন কেন যায়, এগুলো ফিজিক্সের ক্ষেত্রেও আমি বলবো, এখানেও বলে দিচ্ছি। দেখো ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জ, মানে ক্যাথোড ইলেকট্রোডটা, মানে কারণ ওটা ব্যাটারির নেগেটিভ ইন্ডের সঙ্গে অ্যাটাচ আছে তাই ওইটা নেগেটিভলি চার্জ। আর অ্যানোড পজিটিভলি চার্জ, কারণ হচ্ছে ওটা ব্যাটারির পজিটিভ ইন্ডের সঙ্গে অ্যাটাচ আছে। এবার ক্যাথোডে যাচ্ছে ক্যাটায়ন, ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জ তাই ওতে পজিটিভ চার্জ যাচ্ছে, অ্যানোড হচ্ছে অ্যানায়ন তাই ওতে নেগেটিভলি চার্জ যাচ্ছে। মানে ক্যাটায়ন অ্যানায়ন ব্যাপারটা জানো তো? হুম হুম মানে সিম্পল কথা, যেটা পজিটিভলি চার্জ সেটা ক্যাটায়ন, যেটা নেগেটিভলি চার্জ সেটা অ্যানায়ন।
ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অ্যানায়ন হচ্ছে ইলেকট্রন রিচ। মানে যাতে ইলেকট্রন কম আছে সেটা হবে ক্যাটায়ন, যাতে ইলেকট্রন বেশি আছে সেটা হবে অ্যানায়ন। হলো না হলো না? ক্লিয়ার? তার মানে আমরা এখানে ক্যাথোডে কি চার্জ আছে? নেগেটিভলি চার্জ। অ্যানোডে আছে পজিটিভলি চার্জ। এইটা একটা ডিসচার্জ টিউব। এই ছবিটা দেখতে পাচ্ছ তো পরিষ্কার? এই যে এই সাদা ছবিটা যেটা দেখাচ্ছি, দাঁড়াও, এবার দেখা যাচ্ছে তো? এবার দেখো, এখানটা দেখো। হুম হুম হুম, পজ দেখাচ্ছে? দিয়া ঠিক আছে, তুমি একবার রিফ্রেশ করো, অজমি রিফ্রেশ করো তোমার একবার। এবার দেখো, এইটা হচ্ছে তোমার ডিসচার্জ টিউব। যে ডিসচার্জ টিউবে, মানে এটা একটা কাঁচের ডিসচার্জ টিউব যেটা টোটালটাই ভ্যাকুয়াম, মানে ওর ভেতরে কোনো কিছুই নেই। মানে যেটাকে আমি এক্সজস্ট পাম্প দিয়ে আমি টোটালটাকে ভ্যাকুয়াম করেছি। ওর ভেতর দুটো ইলেকট্রন নিচে, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। যেটা ব্যাটারি নেগেটিভ ইন্টের সঙ্গে অ্যাটাচ আছে সেটা ক্যাথোড, আর যেটা পজিটিভ ইন্টের সঙ্গে অ্যাটাচ আছে সেটা হচ্ছে অ্যানোড। এবার যেই আমি এখানে এই এই যে ডিসচার্জ টিউবটা যেটা আছে সেটাকে আমি পুরো এয়ার টাইট করেছি, মানে ওর মধ্যে কোনো বায়ু নেই, মানে বায়ু শূন্য। এবং তার ভেতর আমি হাই প্রেসার ক্রিয়েট করে রেখেছি, মানে হাই প্রেসার না, তোমার 0.01 মিলিমিটার প্রেসারের মতন প্রেসার ক্রিয়েট করে রেখেছি। আর এতে 10,000 অ্যাবাভ হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছি, মানে 10,000 মানে 10,000 ভোল্ট ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছি। তখন দেখা যাচ্ছে যে ক্যাথোড থেকে একটা রে ইমিট হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। ইমিট মানে মানে বেরিয়ে যাচ্ছে, মানে ক্যাথোড থেকে একটা রে নির্গত হচ্ছে যেটা অ্যানোডের দিকে যাচ্ছে, যেটাকে আমি এই অ্যারোতে দেখিয়েছি, যেটাকেই বলা হচ্ছে ক্যাথোড রে। এবার এই ক্যাথোড রেটা যে কিভাবে নেগেটিভ চার্জ হচ্ছে বা সেইটা কি করে বুঝবে, তার জন্য আরো কিছু এই রেটার উপরে, মানে আমি যেটা বললাম সেটা বুঝতে পারলে? এটা একটা এক্সপেরিমেন্ট, না বুঝতে পারলে না? তুমি বুঝেছো? মানে হচ্ছে তোমার একটা ডিসচার্জ টিউব নিয়েছি, তাতে দুটো ইলেকট্রোড আছে, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। ডিসচার্জ টিউবটাকে টোটাল ভ্যাকুয়াম করেছি এবং ওর মধ্যে 0.01 মিলিমিটার প্রেসার ক্রিয়েট করে রেখে দিয়েছি। এটা হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে। এবার এর উপরে 10,000 অ্যাবাভ ভোল্ট ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছে। দেখা যাচ্ছে যে ক্যাথোড থেকে একটা রে ইমিট হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, মানে ক্যাথোড থেকে একটা রশ্মি নির্গত হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। বোঝা গেল? এবার বলছি যে এই রেটাই কি ইলেকট্রন হবে? মানে তোমার চিন্তা ভাবনা অনুসারে বলছি, বা আমিও যদি চিন্তা করি এটাই কি ইলেকট্রন, তার জন্য আমার কিছু এখানে প্রুফ আছে। যে ধরো এটা ওই ক্যাথোড রেটা গেল, এরপরে বলছে এই যে রেটা যাচ্ছে, এই যে রে এর মাঝখানে আমি কোনো যদি অবজেক্ট রাখি, মানে কোনো বস্তু রাখি, যেমন ধরো এই লাইট ফেলছো কোনো জায়গায়, মাঝখানে যদি তুমি হাত রেখে দাও, দেখবে তোমার হাতের ছবিটা দেয়ালে গিয়ে পড়ছে। তার মানে এর মানে কি বলতে পারবে? বুঝে, মানে এটাতে ওই যে রেটা যে টর্চটা যেটা জ্বাললে, এবার তুমি মাঝখানে এরকম হাত রাখলে যে হাতের ছবিটা তোমার পেছনের দেয়ালে পড়ছে। তো এই দেওয়ালে পড়াটাকে এই টর্চের যে লাইটটা আছে, এই লাইট মানে টর্চের লাইটটা কোন ধর্মকে, মানে লাইটের কোন ধর্মকে প্রকাশ করছে বলতে পারবে না? বলতে পারবো না? সরল রেখায় যাচ্ছে। মানে যখনই কোনো লাইট বা কোনো অবজেক্টের মাঝখানে যদি অবজেক্ট রাখো, সেই অবজেক্টটার যদি তোমার শ্যাডো তৈরি হয়, মানে ছায়া তৈরি হয়, মানে কোনো রশ্মির মাঝখানে বা কোনো লাইটের মাঝখানে যদি কোনো কোনো বস্তু বা কোনো কিছু বাধা রাখো, বা হাত টাত যা খুশি, মানে কোনো অবজেক্ট যদি রাখো, তার যদি ছায়া তৈরি হয়, তাহলে ওই যে রেটা বা রশ্মিতে যাচ্ছে সেটা সরল রেখাতে মুভমেন্ট করছে। তো এখানেও একটা পয়েন্ট আমি তুলে নিই, কিন্তু
এখান থেকে আসতো, ঠিক আছে, মানে হচ্ছে ওই রেটা, এখানে যেই রেটা অ্যানোড ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে তার মাঝখানে, এই রে মাঝখানে যদি আমি অবজেক্ট রাখি তাহলে অবজেক্টটা একটা তোমার শ্যাডো তৈরি করছে, মানে ছায়া তৈরি করছে। তার মানে ওই ক্যাথোড রেটা সরল রেখাতে মুভমেন্ট করছে, মানে সরল রেখাতে যাচ্ছে, মানে কোনো দিকে ডিফ্লেক্ট হচ্ছে না, মানে বেঁকেও যাচ্ছে না বা কোনো কিছু হয়ে যাচ্ছে না, স্ট্রেট যাচ্ছে, ক্যাথোড থেকে নির্গত হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। এরপরে বলছে এই যে রেটা পাস হচ্ছে এখানে যদি থিন মানে পাতলা প্যাডেল, প্যাডেল নাম শুনেছি, যেমন ধরো ওই সাইকেলের প্যাডেল বা কোনো কিছু এরকম ঘোড়া জিনিস দেখেছো, মানে যাতে অল্প ফোর্স ক্রিয়েট করলে সেটা ঘুরতে থাকবে। প্যাডেল যদি রাখা হয় এই রের মাঝখানে, যে ওই প্যাডেলটা অটোমেটিক ঘুরছে, তার মানে ঘুরছে কারণ মানে পাতলা থিন কাগজ হতে পারে বা তোমার আদার্স কোনো ফয়েল টাইপের কিছু হতে পারে, যেটা একদমই থিন পাতলা প্যাডেল রাখা হলে ওই প্যাডেলটা অটোমেটিক ঘুরতে থাকছে, মানে এই রের মাঝখানে রেখে দিচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে ওই রেটা যে পাস করছে ওর মোমেন্টাম আছে, মানে ভরবেগ আছে। ভরবেগ থাকা মানে যদি বেগ থাকে, যেহেতু আমি ভরবেগ বলছি মানে মোমেন্টাম বলছি, তার মানে ওর মাস আছে, মানে কার মাস আছে, ওই রেটার মাস আছে, তবেই সে ভরবেগ তৈরি করতে পারছে, মানে ভরবেগ তৈরি হচ্ছে বলেই প্যাডেলটা ঘুরছে, তবেই ফোর্স ক্রিয়েট হচ্ছে। বোঝা গেল আমার কথাটা? তার মানে প্যাডেলটা কেন ঘুরছে, যেই রেটার মাঝখানে রাখছো মানে ক্যাথোড রের মাঝখানে রাখছো, রাখার ফলে তোমার রেটা ঘুরতে থাকছে, মানে প্যাডেলটা ঘুরতে থাকছে। প্যাডেলটা কেন ঘুরছে, ওখানে ভরবেগ, হ্যাঁ ভরবেগ তৈরি হচ্ছে তাই ঘুরছে। ভরবেগ কি করে তৈরি হচ্ছে, যেহেতু ক্যাথোড রে, হ্যাঁ মাস আর ভেলোসিটি, তো মাস আর ভেলোসিটি মানে ওই রেটার মাস আছে, তার মানে এই যে ক্যাথোড রে দুটো পয়েন্ট এলো, যে ক্যাথোড রেটা স্ট্রেট লাইনে মুভমেন্ট করছে, মানে সরল রেখায় চলাচল করছে, আর ক্যাথোড রের ভর আছে, ভর আছে না ভার আছে, হ্যাঁ ভর, ভর আছে, সেই জন্যই তোমার প্যাডেলটা ঘুরছে। এরপরে বলছে আমি এখানে এইটা দেখো এই ছবিটা, যে এখানে আমি দুটো ইলেকট্রোড রেখেছি, একটা পজিটিভ ইন্ট আর একটা নেগেটিভ ইন্ট, এই যে নেগেটিভ ইন্ট আর এটা পজিটিভ ইন্ট। তো পজিটিভ দেখা যাচ্ছে যে রেটা পজিটিভ ইন্টের দিকে বেঁকে যাচ্ছে, মানে আমি ওই ডিসচার্জ টিউবের ওপর আর একটা হচ্ছে কি বলে আধান ক্রিয়েট করছি, আধান মানে দুটো তড়িৎদ্বার নিচ্ছি, একটা পজিটিভ ইন্ট আর একটা নেগেটিভ ইন্ট। দেখা যাচ্ছে যে ওই যে ক্যাথোড রেটা ওইটা পজিটিভ ইন্টের দিকে বেঁকে যাচ্ছে, তাহলে পজিটিভের দিকে যখন বেঁকে যাচ্ছে তাহলে রেটা কি নিশ্চয়ই নেগেটিভলি চার্জ, হ্যাঁ কি না? যদি রেটা পজিটিভের দিকে না গিয়ে নেগেটিভের দিকে যেত বা স্ট্রেট যেত, হ্যাঁ তাহলে তখন সেটা পজিটিভ হতো, যেহেতু হ্যাঁ সেম চার্জ অ্যাট্রাক্ট করে, সেম চার্জ রিপেল করে, আর অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে, যেহেতু ওর দিকে বেঁকে যাচ্ছে তার মানে তড়িৎদ্বারটা হচ্ছে পজিটিভ, তাহলে নিশ্চয়ই রেটা কি নেগেটিভ, হ্যাঁ কি না? তো ওই বেসিসে আবার এখানে আরেকটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, মানে ক্রিয়েট করা হয়েছে, মানে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে ক্রিয়েট করেছে, আর এটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে। ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার পরে দেখা যাচ্ছে যে ওইটা নর্থ পোলের দিকে বেঁকে যাচ্ছে, মানে ম্যাগনেটের নর্থের দিকে বেঁকে যাচ্ছে। এই যে ম্যাগনেটিক ফিল্ড আর সেটাও নেগেটিভলি চার্জ, নর্থ পোলের দিকে যাওয়া মানেই সেটা তোমার ম্যাগনেটের নর্থ পোলটাকে নর্মালি পজিটিভ ধরা হয়, তো ওর দিকে বেঁকে যাচ্ছে মানে সেটাই কি হচ্ছে নেগেটিভলি চার্জ, মানে দুটো পয়েন্টের তিনটে পয়েন্ট এলো, এই ক্যাথোড রেটা স্ট্রেট লাইনে মুভমেন্ট করছে, এর মাস রয়েছে এবং এটা নেগেটিভলি চার্জড। তো এই পয়েন্টের উপর বেস করে এই যে এই নেগেটিভলি চার্জ এটাকেই যে থমসন বলছে ইলেকট্রন,
তার মানে ইলেকট্রন ডিসকভারি যেটা আমি বললাম, এটা মাথায় ঢুকলো না ঢুকলো না? তাহলে আমি 2 মিনিটে বলে দিই। দেখো, আমি একটা ডিসচার্জ টিউব নিচ্ছি যার মধ্যে কোনো কিছু নেই, মানে পুরোলি মানে টোটালি ভ্যাকুম, মানে খালি। ওর মধ্যে 0.01 মিলিমিটার এইচজি প্রেসার ক্রিয়েট করেছে এবং দুটো ইলেকট্রোড নিচে, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। ইলেকট্রোড দুটিকে হাই ভোল্টেজ কারেন্টের সাথে অ্যাটাচ করেছি, মানে ওর মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছি, অ্যাবাউট 10,000 ভোল্ট ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছি। এর ফলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে ইমিট হচ্ছে। যেই রেটা যেই রে এর মাঝখানে কোনো অবজেক্ট রাখলে তার শ্যাডো ক্রিয়েট হচ্ছে। থিন হুইল রাখলে, থিন প্যাডেল হুইল রাখলে সেই হুইলটা ঘুরতে থাকছে, যার ফলে তার মাস আছে বলতে বলা হচ্ছে, মানে রে তোমার ভর আছে বলে বলা হচ্ছে। আর যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করি ওই ক্রিস্টাল টিউবের সাথে, দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পজিটিভ এন্ডের দিকে বেঁকে যাচ্ছে, আর যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করি তাহলে নর্থ পোলের দিকে বেঁকে যাচ্ছে। যার যেই এক্সপেরিমেন্টের মাধ্যমে বলা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থেকে বলতে পারছো যে ওই রেটা নেগেটিভলি চার্জড। হলো? 2 মিনিটও লাগেনি, তাই তো? হ্যাঁ, নর্থ পোলের দিকে বেঁকে যাচ্ছে। এই এই ইলেকট্রিক চার্জটা ঘুরে গেলেই যাবে, যেটা প্রোটনের ক্ষেত্রে হবে। মানে আমি এই ব্যাটারির এই পজিটিভ আর নেগেটিভটা ঘুরে দিলি, যখন অ্যানোড থেকে রে ইমিট হবে তখন সেটা আবার সাউথের দিকে যাবে, মানে চার্জটা চেঞ্জ হয়ে গেলেই যাবে, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেলে, যেটা অ্যানোড রে বা প্রোটনের ক্ষেত্রে আসবে। বোঝা গেল? তো এইটা গেল ইলেকট্রনের ডিসকভার, এটা ক্লাস 9-এ আছে। আবার হচ্ছে কি বলে, তুমি এরকম সিম্পল ওয়েতে মনে রাখতে পারো যে সিম্পল আমি একটা ডিসচার্জ টিউব নিয়েছি যার মধ্যে হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছি এবং ডিসচার্জ টিউবটাকে টোটালি ভ্যাকুম করেছি এবং 0.01 মিলিমিটার প্রেসার ক্রিয়েট করে ওর মধ্যে 10,000 ভোল্ট ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছি, যেখান থেকে ক্যাথোড থেকে একটা রে অ্যানোডের দিকে যাচ্ছে বা ক্যাথোড থেকে একটা রে ইমিট হচ্ছে। এবার এই রে এর মাঝখানে যদি কোনো অবজেক্ট রাখি তার শ্যাডো পাচ্ছি, তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে বলতে, মানে শ্যাডো যেখানটাতে পাচ্ছি সেটা থেকে বলতে পারছি যে ওটা স্ট্রেট লাইনে মুভমেন্ট করছে। কোনো থিন হুইল প্যাডেল রাখলে সে প্যাডেল মানে হুইলটা ঘুরতে থাকছে, মানে কোনো চাকা রাখলে, মানে চাকা চাকা যেটাকে বলে যদি রাখি তাহলে চাকাটা ঘুরছে, কারণ মোমেন্টাম আছে বলে, রেটার মোমেন্টাম আছে বলেই চাকাটাকে ঘোরাতে পারছে। মোমেন্টাম আছে মানে কি, রেটার মাস আছে, মানে ভর আছে। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পজিটিভ ইন্ডের দিকে বেঁকে যাচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে নর্থ পোলের দিকে বেঁকে যাচ্ছে, তার মানে রেটা নেগেটিভলি চার্জ। তার মানে এই যে লাইনটা লিখেছিলাম যে ঋণাত্মক আধানযুক্ত কণা, তো এই লাইনটা কেন হচ্ছে এবার ক্লিয়ার হলো না হলো না? মানে এরপরে যে থমসন বলছে যে ক্যাথোড রশ্মি বিভিন্ন ধর্মেও রশ্মির বিভিন্ন ধর্ম বিশ্লেষণ করে দেখান যে ক্যাথোড রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার সমষ্টি, যেটা মুখস্থ করা আর তোমাকে যেটাকে আমি থিওরি সমেত বললাম, কোনটা মনে রাখতে ইজি হবে? যে ক্যাথোড রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার সমষ্টি, তিনি এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার নাম দেন ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের নাম কে দিচ্ছে? যে থমসন। এবং প্রত্যেক মৌলিক পদার্থের পরমাণুতেই মূল উপাদান হিসাবে ইলেকট্রন বর্তমান। হলো ইলেকট্রনের এই 4টে লাইন। ফার্স্ট লাইনটা থেকে এত বড় একটা এক্সপেরিমেন্ট, মানে যেটাকে ইলেকট্রন ডিসকভারি বলা হচ্ছে। এবারটা পরবর্তীকালে আরো ডিটেলসে আসবে, কিন্তু মেন যেটা আছে, যেটা আমি তোমাকে বললাম এটাই মনে রাখতে হবে। মানে যত বই পড়বে দেখবে স্টেটমেন্ট, মেন স্টেটমেন্টটাই হচ্ছে এটা, যেটা তোমাকে আমি ইজিলি বললাম। এরপরের পয়েন্ট হচ্ছে তোমার প্রোটন আসছে, যেটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধানযুক্ত।
এর ক্ষেত্রে যেমন আমরা ডিসচার্জ টিউব নিয়েছি, এর ক্ষেত্রে আমরা ডিসচার্জ টিউবটাকে ব্যাটারির পয়েন্টটাকে ঘুরিয়ে দিয়েছি, মানে এখানে তোমার অ্যানোড থেকে রে ইমিট হচ্ছে, কারণ এখানে এয়ারটা যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে লো প্রেসার, মানে 0.1, মানে 0.01 এর থেকেও কম লো প্রেসার রাখা হয়েছে এবং হাই ভোল্টেজ কারেন্ট পাস করানো হচ্ছে। সেখানে তোমার অ্যানোড থেকে রে ইমিট হয়ে যাচ্ছে। এখানেও সেম ক্যাথোড রে এর মতন অবজেক্ট রাখলে শ্যাডো পাচ্ছ, থিন হুইল প্যাডেড রাখলে প্যাডেডটা ঘুরছে, তার মানে ওর মাস রয়েছে। আবার যদি তুমি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করো সেটা নেগেটিভ ইন্ডের দিকে বেঁকে যাচ্ছে, তার কারণ অ্যানোডটা হচ্ছে তোমার পজিটিভলি চার্জ বলেই নেগেটিভ ইন্ডের দিকে বেঁকে যাচ্ছে। মানে যা আমি ইলেকট্রনের ক্ষেত্রে বললাম সেটাই তোমার প্রোটনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, বোঝা গেল? ঠিক অপোজিটটা অ্যাপ্লাই হবে, মানে স্টেটমেন্টটা শুধু মাস আছে, সরলরেখায় মুভমেন্ট করছে বা স্ট্রেট লাইনে মুভমেন্ট করছে, এই দুটোর ক্যাথোড রে অ্যানোড রে দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে, শুধু চেঞ্জ হবে ওই চার্জটা, যেটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে তোমার পজিটিভ ইন্ডের দিকে হচ্ছিল এটা নেগেটিভ ইন্ডের দিকে হবে, আর কিছু চেঞ্জ হবে না, তারপর সব একই থাকবে। তো এইটা হচ্ছে তোমার প্রোটন, মানে ধনাত্মক আধানযুক্ত কণা। বিজ্ঞানী গোল্ডস্টাইন, এই নামটা মনে রাখতে হবে, বিজ্ঞানী গোল্ডস্টাইন, এই নামটাও পরীক্ষায় আসতে পারে, যে প্রোটন কে আবিষ্কার করে। ক্যাথোড রশ্মি উপাদান যন্ত্র ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করে দেখান যে ক্যাথোড রশ্মির বিপরীত দিকে আরেক প্রকার রশ্মি অ্যানোড থেকে নির্গত হয়, মানে নির্গত হয়, মানে ঠিক ক্যাথোডে যা করেছি তার অপোজিটটা, যেখানে ক্যাথোড থেকে ইমিট হয়ে ইলেকট্রন হচ্ছে আর এখানে অ্যানোড থেকে রে ইমিট হয়ে প্রোটন হবে, মানে ঠিক ওর অপোজিটটা, সেটাই তোমার গোল্ডস্টাইন করে। গোল্ডস্টাইন যে ক্যাথোড রশ্মির বিপরীত দিকে আরেক প্রকার রশ্মি অ্যানোড থেকে নির্গত হয়ে ক্যাথোডের দিকে তীব্র গতিবেগে ধাবিত হয়, এই রশ্মির নাম পরারশ্মি বা ধনাত্মক রশ্মি বলা হয়। হাইড্রোজেন গ্যাস থেকে উৎপন্ন পরারশ্মির ভর অন্য যে কোনো গ্যাস থেকে উৎপন্ন পরারশ্মি কণার ভরের চেয়ে কম, মানে হাইড্রোজেনের ভরটা বেশি হয়ে যাচ্ছে। এই ক্ষুদ্রতম ভরযুক্ত পরারশ্মি কণাগুলোকে, মানে ধনাত্মককেই প্রোটন বলা হচ্ছে, ধনাত্মক আধানকে। তার মানে দুটো পয়েন্ট এলো, একটা হচ্ছে জে থমসন ইলেকট্রন যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ, আর একটা প্রোটন যেটা গোল্ডস্টাইন ধনাত্মক আধানযুক্ত কণা, বোঝা গেল? এটা গেল প্রোটন। এরপরে হচ্ছে তোমার এই জায়গাটা ক্লিয়ার হলো না? হলো না? এখানটা লাইনটা একবার পড়ো। এবারে দেখো, পড়ে না পড়া হয়ে গেল বলবে। এরপরে হচ্ছে তোমার নিউট্রন আছে। নিউটনটা হচ্ছে তোমার, এটা দেখো ওইটা আগে ডেট গুলো দেখো, চিন্তা করো, মানে তাহলে বুঝতে পারো। এইটা এখানে ইলেকট্রন, এটা 1808, ইলেকট্রনটা হচ্ছে তোমার এখানে ডেট দেয়নি, কিন্তু এটা 1900 কত হবে, 1900 না 1800 কত হবে। এরপরে এইটা আসছে নিউটন, যেটা আবিষ্কার হচ্ছে সেটা 1932 খ্রিস্টাব্দে, মানে 32 সালে। না, এখানে নিউটনের কল্পনা করেন 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড, মানে 1920, মানে জাস্ট 100 বছর আগেরই ঘটনা, মানে 104 বছর না এরকম কত হচ্ছে। বিজ্ঞানী তার এটা রাদারফোর্ড বলে 1932 খ্রিস্টাব্দে স্যাডউইক নিউটনের অস্তিত্ব প্রমাণ করে। এটাকে স্যাডউইক বলছে, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে এটা চ্যাডউইক। ওকে, অস্তিত্ব কি প্রমাণ করেছে? নিউটন মানে তেজস্ক্রিয় পদার্থ সম্বন্ধে আইডিয়া আছে কিছু? হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ মেটাল, মানে যেখান থেকে তোমার অটোমেটিক রে ইমিট হবে।
সক্রিয় থাকে, মানে কোনো কিছু বাহ্যিক প্রভাব বা বাহ্যিক বল কোনো কিছুই ওতে দিতে হবে না, ও অটোমেটিক রে এমিট হবে। হ্যাঁ, অটোমেটিক নির্গত হবে, মানে তোমাকে ওখানে কোনো বাহ্যিক মানে প্রভাব, মানে ধরো কোনো বল বা টেম্পারেচার, প্রেসার বা ভলিউম বা হিট দেওয়া, ওরকম কিছু করতে হবে না, বাট অটোমেটিক ওখানে ওটা রেখে দিলে ও ছোট হতে থাকবে, মানে ও রে ইমিট করবে। যেই রেটা তুমি ফটোগ্রাফিক প্লেটের ওপরই পাবে। ফটোগ্রাফিক প্লেট দেখেছো? ফটোগ্রাফিক প্লেট মানে যেটা হচ্ছে হাড়টার ভেঙে গেলে যেটাকে স্ক্যান করে, ওটাই হচ্ছে ফটোগ্রাফিক প্লেট। হ্যাঁ, এক্স রে। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা তোমাকে ডাক্তার দেয় কোনো অংশ ভেঙে গেলে, যে কি রকম ভাবে ভেঙেছে তার ছবিটা দেখার জন্য, মানে এক্স রে করার যে প্লেটটা দেয় ওটাই ফটোগ্রাফিক প্লেট। কারণ আরো হবে এরকম সুইচ দেওয়া ক্যামেরা দেখেছো, যেটা ক্যামেরা রিল, তো ওতে যেই ছবিটা তৈরি হয় ওটাও ফটোগ্রাফিক প্লেট। তো এই যে তেজস্ক্রিয় পদার্থ যে অটোমেটিক রে ইমিট করছে, একমাত্র ফটোগ্রাফিক প্লেটের ওপরেই ওর ডায়াগ্রাম তৈরি হবে। তো সেম জিনিসটা স্যার। হুম হুম হুম, এটা এখানে শেষ হয়েই রয়েছে, এইটুকুই বলবার। এবার দেখো, নিউটনের অস্তিত্ব প্রমাণ করেন এবং তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, রেডিয়াম প্রভৃতি থেকে আলফা কণা হচ্ছে তোমার এইটা He4 2, হিলিয়াম 4 2 পজিটিভ, এটাকে বলা হয় আলফা কণা। এই আলফা কণা অটোমেটিক নির্গত হতে থাকে, এবং এখানে কি বলছে দেখো, ইউরেনিয়াম আর রেডিয়াম থেকে নির্গত আলফা রশ্মি আঘাতে হালকা ধাতু বেরিলিয়াম থেকে একরকম কণা বের হয়। এই কণাগুলি তড়িৎ নিরপেক্ষ, মানে এর কোনো চার্জ নেই, যেটাকে সিম্পলি বলবে এক্স রে। যেটা মানে এক্স রে তে তোমার যেটা হাড়ের ছবি প্লেটে আসছে, মানে হাড়ের তোমার আমাদের শরীরের যে মাংস আছে তার ভেতর দিয়ে রেটা পাস হয়ে যাচ্ছে, কিন্তু যখনই কোনো শক্ত অবজেক্ট আসছে সেটা দিয়ে ভেতর দিয়ে পাস হচ্ছে না, নর্মাল আমাদের চামড়ার ভেতর দিয়ে পাস হয়ে যাচ্ছে। তো সেইটাই হচ্ছে এক্স রে সিম্পলেস্ট ওয়েতে বলবে যে ওটা তোমার তড়িৎ নিরপেক্ষ, মানে ওইটা নিউট্রাল, পজিটিভও না নেগেটিভও না, এবং হচ্ছে তোমার হালকা মানে এই যে আঘাত করলে হালকা ধাতু বেরিলিয়াম থেকে একরকম কণা বের হয়, এই কণাগুলিকে তড়িৎ নিরপেক্ষ, এবং এদের ভর হাইড্রোজেন পরমাণু ভরের সমান হয়, মানে হাইড্রোজেনের যা ভর এর সমান, এবং এর নাম দেওয়া হয় নিউট্রন। মানে যেটা তোমার যেমন ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জ, প্রোটন হলো পজিটিভলি চার্জ, নিউট্রন হলো নিউট্রাল, মানে তড়িৎ নিরপেক্ষ। বুঝতে পারলে? হুম, বা নিস্তড়িৎ যা খুশি এটা বলতে পারো। এইটা গেল তোমার তিনটে মেন পার্টিকেল, মানে পরমাণুর তিনটে মেন পার্টিকেলের উপাদান। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ, প্রোটন পজিটিভলি চার্জ, আর নিউট্রন হচ্ছে তোমার নিউট্রাল। আর মানে যদি বাংলায় বলি তাহলে প্রোটন হবে তোমার ধনাত্মক আধানযুক্ত কণা, ইলেকট্রন হবে ঋণাত্মক আধানযুক্ত কণা, আর নিউট্রন হবে তোমার নিস্তড়িৎ। ওকে, তো এইটা তোমার ফার্স্ট পরমাণুর গঠন সম্বন্ধে ইলেকট্রন প্রোটন আইডিয়াটা গেল। এরপরে পরমাণুর তোমার গঠন আসবে, রাদারফোর্ড মডেল আসবে, কিন্তু রাদারফোর্ড মডেলটা তোমাদের বইয়েতে মনে হচ্ছে নেই, এদের মানে তোমাদের বইটা দেখতে হবে একটু, বা তোমাদের স্কুলে যদি বলে, অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্স লেভেলে বলতে গেলে এই পরমাণুর স্ট্রাকচারটাতে এক, হ্যাঁ হ্যাঁ যাও, যেটা বলতে গেলাম যে যেই অ্যাডভান্স লেভেলে বলতে গেলে তোমার ক্লাস 8-এতেই যারা